শুরু করা যাক। আসসালামু আলাইকুম। সালোক সংশ্লেষণের কলা কৌশল। এখানে একটা বিষয় একটু নোট করতে হবে আগে, তারপর আমরা ছবিটা বুঝবো। সালোক সংশ্লেষণ এটা হলো সালোক সংশ্লেষণ। এটা কিন্তু আমরা দুইটা করি, আমরা আলোক পর্যায়ে বলি। মনে রাখতে হবে সালোক সংশ্লেষণে আলোক পর্যায়ে কিন্তু কোনো শর্করা তৈরি হয় না। সালোক সংশ্লেষণে আলোক পর্যায়ে কোনো শর্করা তৈরি হবে না। এই পর্যায়ে শুধুমাত্র এক মানে তোমার এক অণু শর্করা তৈরি হবে না আলোক পর্যায়ে। তাহলে সালোক সংশ্লেষণে সব পর্যায়ে যে শর্করা তৈরি হয় তা কিন্তু না, তাই কি না? তাহলে উদ্দীপক এইভাবে আসতে পারে যে সালোক সংশ্লেষণে এমন একটি পর্যায় নিয়ে আলোচনা করা হলো যেই পর্যায়ে কোনো শর্করা উৎপাদন হয় না। এখন ওই পর্যায়টি বিশ্লেষণ করো, তাহলে আলোক পর্যায়ের আমাদের বর্ণনা দিতে হবে। আর যদি বলে সালোক সংশ্লেষণে এমন একটি পর্যায়ে নিয়ে আলোচনা করা হলো যেই পর্যায়ে শর্করা তৈরি হয়, তখন হলো অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে বর্ণনা দিতে হবে। হ্যাঁ, তো সালোক সংশ্লেষণে আলোক পর্যায়ে শুধুমাত্র এটিপি তৈরি হয় আর NADH2 হয়, তাই না? NADPH2 এভাবে লেখা উচিত, তবে এভাবেও লেখা যায় NADPH2। এটা হলো তৈরি হয় জাস্ট, আর কিছুই হয় না। ব্যাপারটা এরকম, অনেক লেবার আছে না, সারাদিন পরিশ্রম করে, দিনের বেলায় পরিশ্রম করে কিছু টাকা ইনকাম করলো, এবার এই টাকা ইনভেস্ট করে চাউল ডাউল কিনলো। হ্যাঁ, তো উদ্ভিদও তাই করে, সারাদিন সে হচ্ছে টাকা পয়সা ইনকাম করে, অর্থাৎ এটিপি তৈরি করে, এটিপি ইনকাম করে, NADH2 ইনকাম করে। ইনকাম করার পর রাত্রেবেলা এই জিনিসগুলাই কিন্তু ব্যয় করে, ইনভেস্ট করে শর্করা তৈরি কাজটা করে। তো মনে রাখতে হবে এটিপি হলো বায়োলজিক্যাল কয়েন, তাই না? এটিপি কে বলা হয় বায়োলজিক্যাল কয়েন। তার মানে হলো এটিপি সরাসরি কাজে লাগানো যাবে, কিন্তু এই জিনিসটা এটা বায়োলজিক্যাল কয়েন না, এটা তুমি সরাসরি বিক্রিয়াতে ব্যবহার করতে পারবে না। বিক্রিয়া ঘটানোর ক্ষেত্রে এটাকে আবার এটিপি তে রূপান্তরিত করে তারপরে ব্যবহার করতে হবে। ব্যাপারটা এরকম, তুমি যদি ইলিশ মাছ কিনতে যাও, তোমার হাতে যদি একটা সোনার আংটিও থাকে, তুমি যদি বলো দোকানদারকে যে আমার কাছে নগদ টাকা নাই, তো আমি আপনাকে সোনার আংটি দিচ্ছি, আমাকে 5টা বড় বড় ইলিশ দিয়ে দিবে? দিবে না, কারণ বলবে এটা ভেজাল কি ভেজাল না, আমাকে ক্যাশ টাকা দিবে, তাই বলবে না? না না, নিবে না, কারণ ভাববে যে এটা ভেজাল বলেই দিচ্ছে বোধহয়। ওই ওই বিশ্বাসিত করবে না, কারণ ওই চিন্তা করবে যে সোনার কত দাম। তাহলে ইলিশ মাছের দাম ধরলাম যে 5,000 টাকাই হলো, কিন্তু সোনার দাম তো এখন আংটির যে দাম তাতে 40-50,000 টাকা হবে, যে পরিমাণ দাম ভালো আংটি হলে। তাহলে তো ও ভাববে যে তার মানে এটা আসলে ভেজাল আছে, এই জন্যই বলছি, তাই না? তো এই জন্য নগদ টাকাই সবাই চায়। হ্যাঁ, যে আমি যেমন একটা বাড়ি করার সময় জমি বিক্রি করছিলাম, তো তখন ওই আমি বলছি যে আসলে এই না, ওই যে বিক্রি করার সময় তখন হচ্ছে যে যে আর কি কিনবে, সে বলছে যে চেক নেন। হ্যাঁ, চেক নিলেই হবে। তো আমার হলো মানে বাসা থেকে তখন বললো যে, আমার বড় ভাই ছিল, হ্যাঁ, বললো যে না হলো চেক নেওয়া যাবে না, কারণ ক্যাশই দেন না, ক্যাশই দেন, চেক নেওয়া যাবে না। কেন? কারণ ধরো 100 হয়ে গেল, চেক ভাঙাতে যায়, দেখা গেল যে টাকাই নাই, এরকম তো হতে পারে। তাহলে মানুষের একটু সন্দেহ হয়, তো এই জন্য মানুষ কিন্তু ক্যাশ টাকা বেশি চাই। তো এখানে কিন্তু এটা হলো ক্যাশ টাকা না, এটা ক্যাশ টাকা, কিছু রূপান্তরিত শক্তি তৈরি হয়। ঠিক আছে, এইটাকে আবার এটিপি তে পরিণত করে তারপর ব্যবহার করা যাবে, তাছাড়া ব্যবহার করা যাবে না। যেমন তুমি সোনার আংটি, তুমি হচ্ছে একটা ডাক্তার ধরো অপারেশন করেছে তোমার কোনো আত্মীয় রোগীর,
তুমি ডাক্তারকে যাই যদি বলো যে আমি রূপান্তরিত শক্তিটা আপনাকে দিচ্ছি, তো কি মানবে? ডাক্তার বলবে না, আমাকে ক্যাশ টাকা দিন, ঠিক কিনা? সেরকম আর কি। হ্যাঁ, যে ডাক্তাররা সাধারণত খুব কম ডাক্তারই আছে এরকম যে একটু কমাই, হ্যাঁ কমাতে চাই কোনো ডাক্তার, যে কয় টাকা সেই কয় টাকা দিবে। আজকাল আবার ডাক্তাররা আগে টাকা নিয়ে নেয়, বাইরে বাইরে হলো ইয়ে থাকে তো, আগে ক্যাশ টাকা নিয়ে নেয়। তাহলে ওকে তুমি কি কমের কথা বলবা? গরিব মানুষ ওটা যাই হোক সবার জন্য এক টাকা, কোনো কম টম নাই, বুঝতে পারছো? তোমরা ডাক্তার হলে একটু গরিব হলে কম টম করতে বলবা, তাই কি না? দিনে তুমি 3 লাখ টাকা ইনকাম করছো, আর তুমি সেখান থেকে একটু গরিবদের জন্য 1 লাখ টাকা ছাড় দিতে পারবে না, তাই কি না? এরকম মানসিকতা থাকতে হবে। তাহলে হয়তো আল্লাহ তোমাকে পড়াশোনার স্পিড বাড়ায় দেবে এবং তুমি তখন যেতে পারবে সে। আচ্ছা, এখন দেখো এই জিনিসগুলা, এই যে আলোক পর্যায়ে ব্যবহার হওয়ার পর তারপরে কিন্তু শর্করা তৈরির কাজটা শুরু হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন প্রথমে আমরা আলোক পর্যায় সম্পর্কে জানবো, তারপর অন্ধকার পর্যায়। হ্যাঁ, আলোক পর্যায়ের জন্য সবথেকে ভালো ছবি যেটা, সেটা হলো আব্দুল আলিম ফাসকাটের আব্দুল আলিমের বই, মাজেদার বই, গাজী আজমলের বই। ছবিটা খুব সুন্দর। এই ছবিটা পরীক্ষায় আঁকতে হলে আঁকবা, যেমন এখানে এটা হলো সেই সমস্ত বই থেকে নিয়ে আমার বই আছে, আমার বই থেকে তোমরা এটা এই ছবিটা পেয়ে যাবে, আমার বই আছে, আমার বই এই ছবিটা আছে, এই ছবিটা দেখে পারবা। এই দেখো এখানে বলা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তাহলে প্রথমে আমাদের জানা দরকার ফটোফসফোরাইলেশনটা কি। মনে রাখবা, কোন যৌগের সাথে ফসফেট মূলক যুক্ত হওয়াকেই বলা হয় ফসফোরাইলেশন। আর ফটোফসফোরাইলেশন হলো আলোর সাহায্যে কোনো যৌগের সাথে কোনো কিছু যুক্ত হয়। আলোর সাহায্যে নিয়ে যদি কোনো যৌগের সাথে ফসফেট মূলক যুক্ত হয়, তখন এর নাম হয় ফটোফসফোরাইলেশন। মনে রাখবে, পরীক্ষা আসতে পারা যাবে। ফটোফসফোরাইলেশন কাকে বলবো? প্রথমে বলবো যে ফসফোরাইলেশনের সংজ্ঞা, যে কোনো যৌগের সাথে ফসফেট মূলক যুক্ত হওয়াকে বলে ফসফোরাইলেশন, আর সেটা যদি আলোর সাহায্যে হয় তাহলে তাকে বলা হবে ফটোফসফোরাইলেশন। মনে থাকবে? আচ্ছা, তাই ফটোফসফোরাইলেশনের আবার দুই ধরনের আছে, একটা হলো অচক্রীয় ফটোফসফোরাইলেশন আর একটা চক্রীয় ফটোফসফোরাইলেশন। সাধারণত চক্রীয়টা ততটা দেয় না, এটা বেশি দেয়, আমি এইটাই দেখাচ্ছি আজকে। হ্যাঁ, ওটাও দেখাবো, এটা আগে দেখো। তো এইখানে খেয়াল করো, অচক্রীয় ফটোফসফোরাইলেশনে কেন অচক্রীয় নাম হলো? এই যে দুটো ইলেকট্রন এখানকার ক্লোরোফিল অণু থেকে বের হয়ে গেছিল, সেই ইলেকট্রনটা কিন্তু এই বিক্রিয়া কেন্দ্রে ফেরত আসেনি, সে আরেকটা বিক্রিয়া কেন্দ্রে চলে গেছে, সেই জন্য এর নাম হলো অচক্রীয়। আর চক্রীয় হলে কি হবে, যে ইলেকট্রনটা যায় সে আবার ঘুরে আবার নিজ বিক্রিয়ায় যেখান থেকে গেছিল সেখানে আবার ফেরত আসে, সেটা হলো চক্রীয়। ব্যাপারটা এরকম যে বাড়ির কোনো ছেলে ধরো রাগ করে বাইরে চলে গেছে, তারপরে মনে করো আর ফেরত আসেনি, হ্যাঁ, তাহলে এটা হলো অচক্রীয়। আর যদি বাড়ির ছেলে যদি টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার কারণে সে আমার বাড়িতেই ফিরে আসে, তাহলে সেটা হলো চক্রীয়। গ্রাম করে চলে গেছিল, টাকা পয়সা শেষ হয়ে গেছে, আবার বাড়ি চলে আসছে। না আসলে অচক্রীয়, না আসলে অচক্রীয়, আসবে না মানে অচক্রীয়, তাই না? তো দেখা না, অনেক আগে একটা নাটক বা সিনেমা দেখছিলাম যে এরকম বাইরে ছেড়ে রাগ করে চলে গেছে, খাবে কি, টাকা পয়সা নাই, তো দেখছি যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, যে ওখানে বসে গেছে। তো এইভাবে করে 2-3 দিন চলে গেছে, কোথাও না কোথাও খাওয়ার এ হয়, ওখানে যাই বসে পড়ে। আর বসে পড়লে কে তোমার কি করবে, কিন্তু বলার আছে। তো এটা ইয়েতে হতো, বুঝছো, যে ওই আমাদের ওখানে যখন আমি রাজশাহীতে পড়তাম, তোমার মানে ইন্টারমিডিয়েট ইয়েতে, তখন ওই ওটার পাশে, রাজশাহীর পাশে কলেজের স্কুল আছে। হ্যাঁ, তো কলেজের স্কুল একটু বড় হলে মানুষের কিন্তু একটু বিবেক করতে পারে আর কি। তো কলেজের স্কুলের 9-10 ছেলে মেয়েরা, 8 ছেলে মেয়েরাও কি করতো, ছেলেরা আর কি কি করতো, যে ওইখানে কলেজের স্কুলের সামনে একটা কমিউনিটি সেন্টার, ওখানে সাহেববাজার তো ভালো দেখে করছে, কিন্তু ওখানে প্রতিনিয়ত ওই বিভিন্ন প্রোগ্রাম থাকতো। হ্যাঁ, রেস্টুরেন্ট ইয়ে থাকে না, কমিউনিটি সেন্টারে প্রোগ্রাম করে। তো ওই 9-10 ছেলে মেয়েরাই বেশি কাজ করতো। ওই ছেলেরা কি করতো, টিফিনের সময় বাড়ি যেত না, ওখান থেকে প্রতিদিন মজার মজার খাবার খেত। হ্যাঁ, এটা আমি কি করে জানছি, যে ওই কলেজের স্কুলের ছেলেরা যখন ধরো যে আবার মনে করো যে আমার কাছে পড়ছে, তো তারা এরকম বলছে যে হলো আমরা এরকম খাইতাম। তা বললাম যে এইটা তোমরা তোমাদের খাইতে খারাপ লাগতো না, যে বিনা দাওয়াতে
বলছে না কিছু তো বলতো না। আমরা বলবে কি, মনে করছে যে হয়তো দাওয়াত করা, সেজন্য বলেনি। তো বলছে যে না এরাও খায়, পিএন স্কুলের এরাও খায়, ওরাও বলে খায়। তো পরে শেষে লাভ করতে পারছে না, মানে লস হয়ে যাচ্ছে, পরে ওখান থেকে উঠাই দিয়েছে। এই জন্য কমিউনিটি সেন্টার দেখবে কোনো স্কুল কলেজের সামনে করেই না, করলে লস খেয়ে যায়। মানে যাবে গেলে কিছু ওদের লস কি স্যার? কমিউনিটি সেন্টার লস তো যে অনুষ্ঠানটা না, করছে তা এখানে লস হয় কিভাবে, যে ওরা ধরো বলে যে আমার হচ্ছে 200 লোক খাবে, হ্যাঁ, তো 200 লোকের জন্য আইটেম করে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে অতিরিক্ত আরো 50 জন খেলো না, তখন ওদের হচ্ছে যে ওই এস্টিমেট যেটা ছিল সেটা তো ওভার হয়ে গেল। তখন ওই চুক্তি যেটা আছে সেই অনুযায়ী তো ওরা টাকা দিবে, তার বেশি তো দিবে না, তখন ওরা বাধ্য হয়ে নিজের দিকে আবার ইয়ে করে। না, আগে চুক্তি করে আমার 200 লোক খাবে, এইটুকু মাংস এইটুকু হবে, এরকম চুক্তি করে ফেলছে ধরো। এখন একটা ব্যাচ বসার সময় দেখা যাচ্ছে এই শেষ, মানে রান্না করা শেষ, তখন ওই চুক্তির বাইরে আর মালিক দিবে না। তো আমরা চুক্তি করলাম, তাহলে আবার বেশি টাকা কেন দেবো? তখন বাধ্য হয়ে ওকে এটা ইয়ে করতে হবে, চুক্তির বাইরে তো না। ওটা হলো 20 জন, তোমার 20 জন ওরা সবসময় ধরে করে, কিন্তু যদি 50 জন 100 জন হয়ে যায় তাহলে তো লাস্ট ব্যাচ যে বুঝবে সে তো খাওয়ার পাবে না, তারা তো খাওয়ার পাবে না। তখন হচ্ছে যে ওই চুক্তির বাইরে ওটা মানে সাধারণত ওদেরকে এটা ব্যয় করতে হয় নাকি, চুক্তির বাইরে কেউ টাকা দিতে চাইবে না, তখন এরকম তো এরকম হলে খাইতে হতো। এটা না স্যার, এটা তো দোষ তো তাদের না, দোষ যারা মানে যারা ইনভাইট করছে তাদের দেখা উচিত যে বাইরে কতজন আসছে। ঢাকাতে বেশি মানুষ একটু বেশি তুলনামূলক বদ বলে, ঢাকাতে কিন্তু ওই কার্ড ছাড়া ঢুকতে দেয় না, কিন্তু রাজশাহীতে এখনো এই সিস্টেম নাই। ঠিক আছে, কার্ডের নিয়মটাই ভালো। হ্যাঁ আসলে তাই, রাজশাহীতে তুমি পরীক্ষা করার জন্য কোনো জায়গায়, রাজশাহীতে কোনো জায়গায় মনে হচ্ছে পরীক্ষা করার জন্য যাওয়া, দেখো তোমাকে খেতে দিবে, তখন তুমি খাওয়া খেয়ে চলে যাওয়ার সমস্যা নেই, দিবে, কিন্তু কিছু বলবে না। হ্যাঁ একটা ভিডিও দেখাইছিল যে ফেসবুকে দেয় না, যে আপনারা কোন পক্ষ থেকে খাচ্ছে, ছেলে পক্ষ থেকে মেয়ে পক্ষ থেকে জন্মদিনের অনুষ্ঠান, যেখানে দিচ্ছে ছেলে জন্মদিনের অনুষ্ঠান দেখাচ্ছে, খেতে এসে জিজ্ঞাসা করছে ছেলে পক্ষ থেকে মেয়ে পক্ষ থেকে জন্মদিনের অনুষ্ঠান দেখাচ্ছে, জানে না কিসের অনুষ্ঠান, জানে না কিসের অনুষ্ঠান। হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে এখানে কি কি ঘটনা ঘটে খেয়াল করো। আমরা তো জানি থাইলাকয়েডের মধ্যে, যে এরকম থাইলাকয়েডের প্রাচীরের গায়ে অসংখ্য ক্লোরোফিল অণু আছে, হ্যাঁ, তো ক্লোরোফিল অণু সাধারণত এইভাবে সেট আপ হয়, একটা হলো উপরের দিকে একটা নিচের দিকে, দুইটা ক্লোরোফিল অণুতে এরকম ভাবে কাজ হয়। তো সেক্ষেত্রে ধরো আলোক রশ্মির ফোটন কণা, তো হলো প্রথমে একটা আলোক রশ্মির ফোটন কণা এসে ক্লোরোফিল অণুতে, এখানে দেখাচ্ছে যে ক্লোরোফিল অণুতে আলো এসে ক্লোরোফিল অণুতে আঘাত হানলো। তো আঘাত হানলে হয় কি, ক্লোরোফিল অণুর বাইরের অরবিটে দুইটা ইলেকট্রন থাকে, ক্লোরোফিল অণুর বাইরের অরবিটে দুইটা ইলেকট্রন থাকে, ওই ইলেকট্রন ফোটন কণা আলোক রশ্মির যে ফ্রিকোয়েন্সি এটাকে ফোটন কণা বলে, ওইটার আঘাতে দুইটা ইলেকট্রন ছিটকে বের হয়ে যায়। বের হলে কিন্তু মনে রাখতে হবে থাইলাকয়েডের মধ্যেই কিন্তু যায়, এখান থেকে ধরো দুইটা ইলেকট্রন বের হলো, তো এই ইলেকট্রন কিন্তু থাইলাকয়েডের বাইরে যাবে না, এর ভিতরে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ আছে যারা হলো গ্রাহক হিসেবে কাজ করে। তাহলে দুইটা ইলেকট্রন প্লাস্টিক ইউনিয়নে চলে গেল, হ্যাঁ, লিপিড জাতীয় একটা পদার্থ, সে আবার পার্শ্ববর্তী বাহকের কাছে ছেড়ে দেয়। তো ইলেকট্রনটা পাওয়ার পরে যখন পার্শ্ববর্তী বাহকের কাছে আবার যায়, তখন যাওয়ার পথে দুইটা ইলেকট্রন কি করে, এখানে আগের দিকে থাইলাকয়েডের মধ্যে আগের দিকে এটিপি আর ইনঅর্গানিক ফসফেট ছিল, তো সেটাকে প্রভাবিত করে এটিপি বানায় ফেলে। তাহলে এই ঘটনাটা দুইটা ইলেকট্রনের প্রভাবেই কিন্তু ঘটেছে। আর এই দুইটা ইলেকট্রন আলো যদি না আসতো তাহলে তো ইলেকট্রন এখানে আসতো না, সেজন্য এর নাম হলো ফটোফসফোরাইলেশন। এখানে দেখো ফসফেট হলো যুক্ত হচ্ছে না, যুক্ত হচ্ছে বলে এর নাম ফসফোরাইলেশন, আর আলোর সাহায্যে হচ্ছে তাই ফটোফসফোরাইলেশন। এখন দেখো এই ইলেকট্রনটা এই দুইটা যৌগকে বিক্রিয়া করে এটিপি বানালো, কিন্তু ইলেকট্রন কিন্তু থেমে নাই, এটা প্রভাবিত করে বানাইছে। ইলেকট্রন সাইটোক্রোম বি এ পেয়ে গেল, আয়রন আর প্রোটিন জাতীয় পদার্থ, সেখান থেকে আবার চলে গেল প্লাস্টোসাইনিন মানে প্রোটিন জাতীয় পদার্থ গেল, যাওয়ার পর আরেকটা বিক্রিয়ক কেন্দ্র যেটা আরেকটা ক্লোরোফিল অণু, সেখানে যখন যাবে তার আগেই আরেক ধরনের আলোক রশ্মি এসে এটাকে ধাক্কা দেয় এখানকার ক্লোরোফিল অণুকে, এখান থেকে দুটো ইলেকট্রন আবার ছিটকে
ফেরিডক্সিনে চলে যায়, আয়রন সালফার জাতীয় পদার্থ। এখন দেখো এখান থেকে যখন ইলেকট্রন চলে যায়, এখানে যে বিক্রিয়ার ঘাটতি হয়, দুইটা ইলেকট্রনের ঘাটতি হয়, এই ঘাটতি এই বিক্রিয়া কেন্দ্র থেকে এসে পূরণ করে। তাহলে এইখানকার বিক্রিয়াতে কি হয়, এইখানেও কিন্তু একই কাহিনী হয়। এখান থেকে যে দুটো ইলেকট্রন চলে যায়, সেই ইলেকট্রনটা পানি ভেঙে দুটো ইলেকট্রন এসে এটার ঘাটতি পূরণ করে। বুঝতে পারো কি, এটা ঘাটতি পূরণ করলো। তাহলে হচ্ছে এখানে আসলে অ্যাকচুয়ালি দেখো কোথাও কি কোনো শর্করা উৎপাদন হয়েছে, কোনো শর্করা কিন্তু কোথাও উৎপাদন হয়নি। এখানে একটা এডিপি তৈরি হলো, আর এখানে এই যে দুটো ইলেকট্রন যে ফ্রিডক্সিনে গেল, ফ্রিডক্সিন থেকে যখন ইলেকট্রন বের হয়ে গেছে, এখানে আগের দিকে এনএডিপি ছিল, সেই এনএডিপি কে বিজারিত করে দুটো ইলেকট্রন, এবং পানি হওয়ার কারণে যে দুইটা প্রোটন আসছিল, সেই প্রোটনও এটাকে বিজারিত করে। তাহলে এনএডিপির সাথে দুটো ইলেকট্রন আর প্রোটন মিলে NADH তৈরি করে, NADPH2 তৈরি করে। বুঝতে পারো কি, অর্থাৎ এটা তৈরি করে বা এটা তৈরি করে। তাহলে এই যে ফটোফসফোরেশন হলো, এটা সালোক সংশ্লেষণের একটা আলোক পর্যায়ে। এখানে কিন্তু কোনো শর্করা তৈরি হয়েছে হয়নি, হয়েছে শর্করা? দেখাও কোথাও শর্করা কিন্তু তৈরি হয়নি, হয়েছে? তার মানে এটা হলো ফটোফসফোরাইলেশন এবং এটা আলোক পর্যায়ে। ফাইল দেখো আরেকবার দেখো, যে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে যে ঘটনাগুলো ঘটে সেটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো অচক্রীয় ফটোফসফোরাইলেশন আর একটা হলো চক্রীয় ফটোফসফোরাইলেশন। অচক্রীয় নামকরণ এই কারণে হয়েছে, এখান থেকে আলোক রশ্মি ফোটন করা যখন কোনো ক্লোরোফিলের মধ্যে আঘাত হানে, তখন যে দুইটা ইলেকট্রন বের হয়ে যায়, এই ইলেকট্রনটা বের হয়ে যাওয়ার পর অন্য বিক্রিয়া কেন্দ্রে চলে যায়, কিন্তু এখানে ফেরত আসে না, সেজন্য এর নাম অচক্রীয়। সেজন্য এর নাম কি? অচক্রীয়। তো যখন ক্লোরোফিল অণু, একটা ক্লোরোফিল অণুতে 680 ন্যানোমিটারের আলোক রশ্মি, 680 ন্যানোমিটারের আলোক রশ্মি, হ্যাঁ, যখন আঘাত হানবে, তখন এখান থেকে যে দুটো ইলেকট্রন ছিটকে যাবে কিন্তু থাইলাকয়েডের মধ্যেই থাকবে। এটা কিন্তু এমন না যে আলোক রশ্মি আঘাত হানলো থাইলাকয়েড পার হয়ে অন্য জায়গায় চলে যাবে, তা না, থাইলাকয়েডের মধ্যেই বিক্রিয়াটা ঘটবে। তাহলে দুইটা ইলেকট্রন যখনই বের হয়ে যায়, তখন এইখানে কিন্তু এখানকার ক্লোরোফিল অণুতে ইলেকট্রনের ঘাটতি হয়, ওই ঘাটতি মেটাতে হবে। মেটানোর জন্য পানি ভেঙে যায়, ক্লোরিন আর ম্যাঙ্গানিজ আয়ন প্রভাব হিসেবে কাজ করে, এবং তখন হলো পানি ভেঙে তোমার তৈরি হয় হচ্ছে দুটো ইলেকট্রন আর দুটো প্রোটন, আর হলো অক্সিজেন বাইরে চলে যায়। আমরা জানি সালোক সংশ্লেষণের সময় অক্সিজেন উদ্ভিদ ত্যাগ করে, যে অক্সিজেন আমরা পাই, তাই না? তাহলে পানি ভাঙার কারণেই কিন্তু অক্সিজেন তৈরি হয়, দুটা প্রোটন তৈরি হয় আর দুটো ইলেকট্রন তৈরি হয়, সেই ইলেকট্রনটাই কিন্তু এই বিক্রিয়া কেন্দ্রে চলে আসছে। বুঝতে পারো কি? আচ্ছা, এখানে কিন্তু আরেকটা বাহক ছিল, সেটা দেখানো হয়নি। থিওফাইটিন নামে আরেকটা বাহক ছিল, সেখানে যার কথা বইয়ে লেখা আছে যে থিওফাইটিনের কথা আছে, হ্যাঁ, তো না দিলেও হবে সেটা। তাহলে দুইটা ইলেকট্রন থিওফাইটিন হয়ে প্লাস্টোকিউনিনে গেল, প্লাস্টোকিউনিন থেকে যে শক্তিতে গেল, সেই শক্তি দ্বারা পরবর্তী বাহক হলো সাইটোক্রোম বিএ। সেখানে যখন ইলেকট্রন যায়, যাওয়ার সময় আগে থেকে এখানে এডিপি অর্গানিক ফসফেট ছিল, হ্যাঁ, মানে বিএর ভিতরে ছিল, তো সেটার সাথে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেটের বিক্রিয়া ঘটায়। কে ঘটায়? দুটো ইলেকট্রন। এটা প্রভাবিত হয়ে, হ্যাঁ, যেমন ধরো তুমি যাচ্ছ কক্সবাজারে, যাওয়ার পথে কোনো একটা স্টেশন, বড় স্টেশন, সেখানে তুমি নামলা, নেমে তুমি ধরো একটা দোকানের সাথে বিক্রিয়া ঘটালা, কিন্তু তুমি দোকানে থেকে গেলা তা কিন্তু না, বিক্রিয়া ঘটালা মানে কি, ওখানে অনেক কিছু কিনলা, ওই দোকানদার একটু বড় লোক হয়ে গেল, ব্যাপারটা এরকম, হ্যাঁ। তো ইলেকট্রনটা জাস্ট এই কাজটা করে, এখানে বিক্রিয়াটা ঘটায়, এটিপি তৈরি হয়ে যায়। এটিপি তৈরি হয়ে গেল, এবার দুটো ইলেকট্রন সাইটোক্রোম বিএফ হয়ে প্লাস্টোসাইনিন হয়ে পরবর্তীতে এই ইলেকট্রনটা আরেকটা বিক্রিয়া কেন্দ্রে চলে আসতে বাধ্য হয়। কেন হয়? কারণ এখানে ক্লোরোফিল অণু 700 ন্যানোমিটার আলোক রশ্মি শোষণ করে, শোষণ করার কারণে আলোক রশ্মি ফোটনগুলো যখন এখানে আঘাত হানে, তখন এখান থেকে দুটো ইলেকট্রন বের হয়ে যায়। বের হয়ে গেলে এখানে যে ইলেকট্রনের ঘাটতি হয়, সেটা এই বিক্রিয়া কেন্দ্র থেকে আসা ইলেকট্রন দ্বারা এটা ঘাটতি পূরণ হয়। আর যে দুটো ইলেকট্রন বের হয়ে গেল, সেটা গেল ফ্রিডক্সিন। ফ্রিডক্সিন হয়ে পরবর্তীতে ইলেকট্রন NADP কে বিজারিত করে, মানে NADP এর মধ্যে ঢুকে যায় দুটো ইলেকট্রন, আর এই যে প্রোটন যেটা পানি ভেঙে হয়েছিল দিয়ে NADPH2 তৈরি করে। তাহলে আমরা দেখলাম এখানে কিন্তু শর্করা তৈরি হলো না, এখানে শুধু শক্তি উৎপাদন হলো আর রূপান্তরিত একটা শক্তি। ATP হলো বায়োলজিক্যাল পয়েন্ট, আর NADPH2 হলো রূপান্তরিত শক্তি। এটা হলো সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ের ব্যাপার। বুঝা গেল কি? এখন তোমরা হলো এই ছবির আলোকে বইয়ের ভাষা পড়ো, এই ছবি দেখে, হ্যাঁ, এটা পড়া হলে তারপরে আমি আবার চক্রীয়টা বলবো, হ্যাঁ।